আর সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানে আমার যাকে কেন্দ্র করে সেই আত্মা শক্তি তারিণী তারামা, তার চরে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরাজ্ঞং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে এই জ্যোতিষ শাস্ত্র পৃথিবীর প্রাচীন শাস্ত্র, এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রাচীন, প্রাচ্য আর বর্তমান হচ্ছে আধুনিকতা, এই তিনটের মেলবন্ধনে আমি কিন্তু জ্যোতিষটাকে নিয়ে কাজ করি। আগে যে ভাবনা ধারা ছিল মানুষের, আজকের ডেটে মানুষের ভাবনা ধারা কিন্তু পাল্টেছে। তাহলে আমি যদি, তাহলে কি তখন আপনারা প্রশ্ন করতে পারেন, যারা পরাশর, ভৃগুমুনি, যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে লিখে গেছে, বলে গেছে, তারা কি কিছু ভুল বলে গেছে? না, কখনো নয়। তাদের যে সময়, সেই সময়তে কেন্দ্র করে ওনারা 100 কেন 200% ঠিক লিখে গেছেন। 100-র মধ্যে 200 বলতে পারেন। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আজকের দিনে কলিযুগে কিছু অদল বদল আপনাকে করতে হয়েছে। আপনাকে না, মানে জ্যোতিষীদের করতে হবে। কারণ সেই গদাধর জিনিস করলে আজকের ডেটে চলবে না। যদি বলেন কেন, আমি একটা উদাহরণ স্বরূপ একটু জানাই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কিরকম এক্সাম্পল? যে আগেকার দিনে বিচার হতো, আজ থেকে 30-40 বছর আগে কথাই বলছি, বা 30 বছর আগের কথাই বলি, যে বিএ মানে গ্র্যাজুয়েশন লেভেলে বিএসসি, বিকম, বিএ, অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস। কিন্তু আজকে কি সেই তিনটে ধারা বর্তমান? আজকে দেখুন অনেক কিছু উইংস খুলে গেছে, রাস্তা খুলে গেছে। তাহলে সেই জায়গাগুলোতে আমাকে কতটা আমি এগোতে পারলাম, সেই জায়গাগুলোতে আমি কতটা, কারণ এখন সামান্য আজকে কেন প্রাসঙ্গিকতা হয়ে এসছে কথাগুলো আমি আপনাদের সামনে তুলছি, যে আজকের দিনে সাধারণ মানের বিএসসি, বিকম বা বিএতে গ্র্যাজুয়েট করে কোনো ফল নেই, হবে না। এবার বলতে পারেন তাহলে কি হাজারা ছেলেমেয়েরা করছে, তাহলে কি তারা কিছু? নিশ্চয়ই করছে, করতে হবে, উপায় নেই। মিডিওকার জাস্ট, কিন্তু একটা লাইন ধরে পড়া, ধরুন ম্যানেজমেন্ট নিয়ে, সেদিনকে একটা মেয়ে এসেছিল গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে। মেয়েটা ম্যানেজমেন্ট লাইন নিয়ে, HR লেভেল নিয়ে পড়াশোনা করছে। অর্থাৎ সে বুঝতে পেরেছে যে এই সাধারণ মান দিয়ে আমি যেতে পারবো না, ঘুরে বেড়াতে হবে। তাহলে পড়াশোনার ধরন, তার চাকরির উইংস মানে অনেক রকম পাল্টেছে। তাহলে আমাকে সেই আধুনিকতাটাকেও মেলাতে হয়েছে। আমাদের মানে আমরা জ্যোতিষীরা সেই জায়গাটাকেও দেখতে হচ্ছে। নতুন নতুন জিনিস আবির্ভূত হয়েছে যেগুলো আগে ছিল না। এই যে কম্পিউটার, আইটি, এগুলো আগে ছিল, কম্পিউটারই ছিল না। তাহলে এই যে এখান থেকে যে ভালো আইটিতে যদিও প্রচন্ড খাটনি, এই সেদিকে একটা মেয়ে এসেছিল, সে গান বাজনা করতে পারে, খুব সুন্দর গানের গলা তার, কিন্তু এমন একটা কোম্পানিতে এই সেক্টর 5-এ গেছে আইটি সেলে, মানে এত পরিশ্রম, বলছে আমি 1 ঘন্টা করে যে রেওয়াজ করব শাস্ত্রীজি, সেই রেওয়াজ করার সময় পাই না। তার গলা অসাধারণ। আমি একটা গান শুনলাম, মানে রেকর্ডিং করে তার বাবা শোনালেন, মানে কি চাপ বুঝতে পারুন। সেই জন্য আধুনিকতাটাকেও তো মেলাতে হবে। আসছি সে প্রসঙ্গে কি আছে, তারপর থাকবে অক্ষয় তৃতীয়া, আমি বলবো। কারণ আধুনিকতা যদি না হয়, আর একটা কথা হচ্ছে স্থান কাল পাত্রভেদে বিচার।
স্থান, কাল আর পাত্র ভেদে আমাকে বিচার করতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছি বলো? আমি টালিগঞ্জ থেকে বলছি। কোথা থেকে? টালিগঞ্জ, টালিগঞ্জ। টালিগঞ্জ, হ্যাঁ বলো। আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, তার আগে বলো আমার অনুষ্ঠান কি দেখা হয়? রোজই বলতে পারেন, লাইভ অনুষ্ঠান, রেকর্ড অনুষ্ঠান, রেকর্ডিং অনুষ্ঠান প্রায় সময় লক্ষ্য করি আপনাকে। আচ্ছা, খুবই ভালো লাগে। যাক, মেয়ের নামটা একটু যদি বল। এনাক্ষী সেন। জন্ম তারিখটা? 3 আগস্ট 2001। 3 আগস্ট 2001। সময়টা? দুপুর 3:45। জন্মস্থান কলকাতা। হ্যালো, হ্যাঁ বলছি বলছি, সব বলছি। আচ্ছা আচ্ছা, আমি বার করতে। জন্মবার কি ওর শুক্রবার? হ্যাঁ শুক্রবার ছিল। আচ্ছা, ওর রাশি যেটা পাচ্ছি, ওর যেটা রাশি এখানে পাচ্ছি, হ্যাঁ মকর। হ্যাঁ মকর রাশি। আর লগ্ন পাচ্ছি ধনু লগ্ন। হ্যাঁ ধনু লগ্ন। বর্তমানে চলছে শনির 7.5। আচ্ছা একদম লাস্ট ফেজ, মানে থার্ড ফেজ চলছে। আচ্ছা। শনির 7.5, মানে 7.5 কথার অর্থ হলো 7.5 বছরে শনির খেলা, সেইটা কিন্তু ও অতিক্রম করে চলে এসছে। আর একটা বছর রয়েছে, এখন 1 বছর বাকি আছে। এখন আর 1 বছর, মানে 6.5 বছরের খেলা শেষ হয়ে গেছে, আর একটা বছর। তাই এই 7.5 চলাকালীন নানা উত্থান পতন, বাধা বিঘ্ন ইত্যাদি কি গেছে ওর পথ দিয়ে? হ্যাঁ 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 গেছে। কিন্তু শনি যেহেতু শনি এইখানে অবস্থান করছে, হ্যালো, রাশি অধিপতি শনি। হ্যাঁ রাশি অধিপতি শনি, ওর কোথায়? এখানে অগ্নি, হ্যাঁ তার রাশিতে নেই। অগ্নি রাশিতে যদি থাকে তাহলে কিন্তু শনি খারাপ ফল দেয়। সেই জন্য শনি কিন্তু ওকে ডাউন দিল, আবার কিন্তু তুলেছে। এখন যেটা প্রশ্ন আছে কেরিয়ার নিয়ে, তাই তো? আর লেখাপড়া, এখন পড়াশোনা কি করছে? করছে, পড়াশোনা করছে। এখন পড়াশোনার সামনে বন্ধ আছে, চাকরি করছে। আমি ইন্টারেস্টেড অ্যাবাউট ম্যারেজ, বিবাহের ব্যাপারটা একটু জানতে চাই। না, পড়াশোনা কতদূর করেছে আগে একটু শুনে নি। সোশ্যোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করেছে। কিন্তু ও তো উচ্চশিক্ষা হতো বা অন্য সোশ্যোলজি নিয়ে করেছে আমরা মানছি, কিন্তু ওর উচ্চশিক্ষার একটা যোগ কিন্তু ছিল। আচ্ছা ঠিক আছে, কেন বলি, হ্যাঁ যথেষ্ট মেধাবী। ওই দেখো, তুমি তো আমাকে কথাটা কে আগে বলেছে? আমি বললাম না তুমি বললে? কি বললাম? ওর উচ্চশিক্ষা কি করে বললাম? তার মানে ওর মধ্যে কিছু মেধা শক্তি আছে। আমি জন্মছকে পেয়েছি বলেই তো বলছি। আমি জন্মছকে পেয়েছি বলেই তো বলছি কথাগুলো। আর একটা জিনিস হচ্ছে, ও রাশি চক্রের মধ্যে এখানে শুক্র আর রাহু, ওকে কিন্তু এই বিয়ে নিয়ে তুমি যেটা ভাবনা চিন্তা করছো, মেয়েদের বিয়ের কারক গ্রহ হলো মঙ্গল, আর ছেলেদের হচ্ছে শুক্র বা ভেনাস। তাহলে ওর মঙ্গল কিন্তু দ্বাদশে, কিন্তু নিজের ঘরে, দ্বাদশপতি দ্বাদশে। মাঝে মধ্যে ওর মধ্যে একটা রাগ, একটা জেদ কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে। এই মঙ্গলের কারণে হঠাৎ উত্তেজিত হওয়া, বা ও যদি শান্ত থাকে ভিতরটাকে, না ওখানে মঙ্গল তো অগ্নিকারক গ্রহ, ভিতরটাকে কিন্তু ওকে তাড়না দেবে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে। বিবাহ স্থান, আচ্ছা বিয়ে, আচ্ছা এর আগে ওর কোন একটা রিলেশন বা পাচ্ছি রাশি চক্রে, এই জন্যই তো বলছি। কারণ আমি যদি চার্ট দেখি না, আমি ধরে ফেলবো, আমাকে তুমি লুকোতে পারবে না। রাশি চক্রের মধ্যে রয়েছে, কিন্তু সেখান থেকে কোনো সমস্যা কিছু হয়েছিল? হয়েছিল, হ্যাঁ। কারণ আমি কি হয়েছিল, এখন সেটা কি কমে যাবে, সেটাকে ভালো হয় আমি চাই, বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ ওই সম্পর্কটা দেখো, সম্পর্কের জায়গাটা খুব কিন্তু ভালো নয়, নড়বড়ে।
কেন বলি ওর রাহু রয়েছে তো সপ্তমে, কারণ রাহু হচ্ছে শ্যাডো প্ল্যানেট। রাহু কিন্তু ছায়া, রাহু কি করছে ওই জায়গাটাকে গর্ত করে দিচ্ছে, মানে বিয়ের স্থানের জায়গাটাকে। সম্পর্কের মাঝে মধ্যে একটু অবনতি হবে, সম্পর্কের মধ্যে কিছু বাধা বিঘ্ন আসবে, সম্পর্কের মধ্যে কিছু গন্ডগোল তৈরি করবে, এগুলো কিন্তু তৈরি হবে। কারণ আমি যেটা হবার কথা নয়, এই সম্পর্ক ঘিরে ও মানসিক ভাবে কিছু ডিস্টার্ব ফিল করবে। শুধু এবার ও ডিস্টার্ব ফিল করা মানে তোমরাও ফিল করা, অনুভব করা। ও যদি সম্পর্কটা ফিল করে তা তোমরাও তো সেই অনুভবটা ফিল করবে। সেটা হচ্ছে তো ঠিক আছে, কারণ ওর বিবাহ স্থানটা কিন্তু খুব একটা ভালো নয়। ওর বিবাহের জায়গার যে লর্ড সে হচ্ছে বুধ, বুধ এখানে অষ্টমস্থ। এই বুধের একটা সাপোর্ট নেওয়া দরকার আছে, আর মঙ্গলের, এই দুটো গ্রহের একটা সাপোর্ট দরকার। এই সাপোর্টটা নিলে ওর জীবনটা অনেক ভালো হবে। সম্পর্কটা পুরোপুরি ভাবে হবে, একটু জোড়া তালি দিয়ে চলবে। হয়তো কিছুদিন দেখা গেল সম্পর্কটা থাকলো না, আবার কোথা থেকে যোগাযোগ হলো, কিছুদিন হয়তো কথা বললো না, ঝগড়া, আমি বলছি কিছুদিন হয়তো হলো না, আবার সম্পর্ক। এই ধরনের কিছু জিনিস তোমরা বুঝতে পারছো? মানে আমি যে কথাটা বললাম, মানে তুমি কতটা আমার সঙ্গে সহমত? কারণ এগুলো অঙ্ক, আমি আমার কথা বেদ বাক্য, যেটা বলবো তার বাইরে কিছু হবে না, তার বাইরে হতে পারে না। যাই হোক, এটা ঠিক আছে। তুমি একটুখানি বলি, সম্পর্কজনিত বিয়ে হোক, মানে অ্যাফেয়ার্স থেকে হোক, রিলেশন থেকে হোক, বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, তার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। কারণ কোনো পরামর্শ নিয়েছিলে এর আগে? আমার সঙ্গে বলছি না, অন্য কোনো জ্যোতিষী। না, আমি আপনার কথা বিশ্বাস করি, আপনার কথা ইয়ে করি। আচ্ছা, কাল সর্পের দোষ আছে। হ্যাঁ, ওর একটা কাল সর্পের দোষ কিন্তু রয়েছে। পুরোপুরি বলবো না, পুরোপুরি বলা যাবে না, আংশিক বলতে পারি। পুরোপুরি কাল সর্প ওর নেই না, এটা তুমি নিশ্চিন্ত থাকো। এবং এখানে বলি, মঙ্গলও যে মাঙ্গলিক দোষ সেটাও না, আংশিক মাঙ্গলিক দোষ রয়েছে, কেন যে মঙ্গল যেহেতু সক্ষেত্রস্থ, তবে মঙ্গলের পাওয়ারটা বেড়ে গেছে, ওটা কমাতে হবে। ভালো থেকো। তাহলে আজকে তো এই যে জ্যোতিষটা নিয়ে বলছিলাম, যে প্রাচ্য আর আধুনিকতার, কারণ আধুনিকতার সঙ্গে মেলাতে হবে। আগেকার দিনে মেয়ে একটু বড় হতে পারতো না, 17 বছর 18 বছর, বাবারা বিয়ের জন্য, মানে বাড়ির লোক বিয়ের জন্য ছেলে করত, তখন তো সব ব্যাপার ছিল না। কিন্তু আজকে মেয়েরা বলছে এস্টাবলিশমেন্ট হবো, অর্থাৎ আমরা কিছু করব, দাঁড়াবো, কাজ করব। ছাড়তে হবে তাদের, সেখানে তারা কাজ করতে চাইলে তাকে আটকে রাখা যাবে না ওইভাবে। যদি তারা চায়, কারণ তারা পড়াশোনা শিখলো, সেই পড়াশোনাটা যদি তাদের জীবনে ইমপ্লিমেন্টই না হলো, তাহলে লাভ কি হলো বলুন তো? তাহলে লাভটা কি হলো? তাহলে জ্যোতিষ সাবজেক্টটা, এটা কিন্তু কঠিন সাবজেক্ট, এটা ছেলে খেলার সাবজেক্ট নয়, এটা ছেলে খেলার সাবজেক্ট নয়। যাই হোক, সামনে যেহেতু অক্ষয় তৃতীয়া, আমি কিছু অক্ষয় তৃতীয়া নিয়ে বলবো। জ্যোতিষের আলোচনা থাকবেই, আমার তো অনুষ্ঠান চলতে থাকে এই সারা বছরই, 365 দিন ধরে চলবে। যেহেতু অক্ষয় তৃতীয়া, অক্ষয় কথার অর্থ হলো যার ক্ষয় হয় না, তাই এই তিথিটাকে আমরা কাজে লাগাবো। ধনতেরাসের পর এমন একটা তিথি আসতে চলেছে অক্ষয় তৃতীয়া, তার আগে তো অমাবস্যা রয়েছেই জানেন, আমার তো মন্দিরে 12 মাসে 13 পার্বণ হয়। তাহলে অক্ষয় তৃতীয়াতে আমরা যদি আমাদের সম্পদকে, প্রথম হচ্ছে আমাদের যে সম্পদ, আমাদের গচ্ছিত সম্পদ, তাকে যদি আমরা স্ট্রং করতে চাই, আমরা সম্পদকে যদি ধরতে চাই, তাহলে ওকে যদি
আটকে রাখতেছে কেন? কারণ মা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, এটা সবাই জানে, এটা প্রচলিত কথা যে মা লক্ষ্মী ভীষণ চঞ্চলা। তাহলে সেই সম্পদকে যদি আমরা ক্ষয় না হয় অক্ষয় করে রাখতে হয়, তাহলে আমরা এই দিনটাকে সেইভাবে পালন করব। ধনতেরাসের পর এই দিনে সোনা কেনা কিন্তু খুব ভালো। যারা সোনা কিনতে পারছেন না তারা রূপও কিনুন। তার সাথে সাথে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি দান দক্ষিণা করা যায় কোনো ভালো মানুষকে, ভালো মানুষ বলতে যারা ধরুন সাধু সন্ন্যাসী বিভিন্ন মঠ মন্দিরে থাকে, যারা ভগবানের তাদের গেরুয়া বসন ব্যবহার করে, ত্রিদণ্ড সন্ন্যাস, দণ্ড নিয়ে যারা সন্ন্যাস, তাদেরকে যদি কিছু এদিন দান করা যায় তাদের উদ্দেশ্যে, প্রথম হচ্ছে জল দান। এটা কিন্তু ভীষণ ভালো, জল দান করা এই সময় কিন্তু অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয়ার দিন। এবার সাধু সন্ত বলছে, অনেকে বলতে পারেন যে আমরা পাবো না, ঠিক আছে, দুস্থ মানুষকে দিন, আপনার যে বাড়িতে কাজ করে তাকে দিন। আর একটা জিনিস, তার আগে ফোনটা নিয়ে নি, বলছে অনেক আলোচনা আছে কিন্তু ফোনের একটা ঝড় থাকে, কিছু করার থাকে না আমার, জানেন তো অনুষ্ঠানে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট, আচ্ছা, এটা হচ্ছে নর্থ বেঙ্গল। হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয় বাবা। আমার বালুরঘাটে জন্ম, কিন্তু বর্তমানে আমি গাজিয়াবাদে থাকি। গাজিয়াবাদ হচ্ছে উত্তরপ্রদেশ, ইউপি। হ্যাঁ, ওখান থেকে আমি প্রত্যেক রবিবার আপনার অনুষ্ঠান দেখি। ও, ওখান থেকে, গাজিয়াবাদ থেকে ফোন করছো? বাহ বাহ। গাজিয়াবাদ হচ্ছে মানে দিল্লির বর্ডার, মানে কাছাকাছি না? মানে হরিয়ানার কাছাকাছি নাকি? হ্যাঁ, ঠিকই। আচ্ছা বলো, তোমার নামটা যদি একটু বলো। তা তুমি আমার কত বড় ভক্ত, আজ দেখুন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ফোন করে প্রতি রবিবার অনুষ্ঠানটাকে দেখে। আমি অনেকবার চেষ্টা করি। দেখো আজ যদি তুমি লাইনটা পেয়েছো, পেয়ে তোমার কেমন লাগছে? আনন্দ। নামটা বলো দেখি, তোমার কি বলতে পারি তোমার সম্পর্কে। আমার নাম কিংসুক চক্রবর্তী। ব্রাহ্মণ, তুমিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ। আমি বন্দ্যোপাধ্যায় আর তুমি চক্রবর্তী। বলো জন্ম তারিখটা বলো। 29/8/1990। 1990, হ্যাঁ, 29/8/1990। সময়টা বলো। সময় সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। জন্মবার হচ্ছে বুধবার। আচ্ছা, জন্মবার বুধবার। আচ্ছা, এইবার দেখো তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। আচ্ছা, এটা জানতাম না। ও, জানতে না? আচ্ছা, বর্তমানে তোমার দুটো প্রশ্ন, কর্মজীবন নিয়ে, বিয়ের জীবন নিয়ে, তাই তো? আচ্ছা, কাজকর্ম যেটা করছো এখানে তোমার দশমপতি এখানে কে? চন্দ্র এখানে দ্বিতীয়ায় বসে আছে, খারাপ নয়, এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তোমার আয় উপার্জন হবে, কিন্তু একটুখানি কিন্তু মাঝে মধ্যে তোমার জীবনে কিন্তু একটু বাধা বিপত্তি আসবে গো। পঞ্চমপতি এখানে কর্মপতি চন্দ্র দ্বিতীয়ায় বসে আছে, সেটা বৃহস্পতি দ্বারা যুক্ত, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে, এটা তোমার জীব যোগ, এটা খুব অত্যন্ত একটা শুভ যোগ তোমার তৈরি করেছে, গজকেশরী যোগ। একটা হচ্ছে জ্যোতিষে বলি একটা দোষ, একটা যোগ। দোষটা মানে হচ্ছে মাইনাস, খারাপ, আর যোগ হচ্ছে প্লাস, মানে ভালো। এই যে তোমার জীব যোগ, এই তোমাকে কিন্তু খুব ভালো করবে। কিন্তু হলে কি হবে, তোমার মঙ্গলটাই তো অষ্টমস্ত মঙ্গল, এই মাঝে মধ্যে তোমাকে বাধার মধ্যে ফেলে দেয়, আর্থিক ট্রাবলের মধ্যে ফেলে দেয়, তাই তো? চিন্তা করে দেখো, তোমার হাতের রেখাটা একটু ভালো করে দেখো। হাতের রেখা দেখো, বৃহস্পতি ডান হাত, রাইট হ্যান্ড, মানে ছেলেদের সবসময় ডান হাত দেখতে হয়। কিংসুক, তুমি দেখো ডান হাতে দেখো বৃহস্পতির যে মাউন্ট, এইটা দেখো বেশ এটা উঁচু টাইপের, ঠিক আছে? হ্যাঁ, তার পাশে দেখো স্যাটার্ন, শনি, দেখো শনি এই জায়গাটা নিচস্থ। আচ্ছা, শনি এই জায়গাটা নিচস্থ।
শনির অবস্থানটা ভালো নয়। আচ্ছা। তার সঙ্গে সঙ্গে রবি, এই রবি রেখা তোমার এই হার্ট লাইনকে টাচ করেছে, হৃদয় রেখাকে। হ্যাঁ। তুমি ভীষণ মানে কেরিয়ার জীবন নিয়ে খুব উদ্বিগ্ন। মানসিক শান্তি তোমাকে পাচ্ছ না। তার সাথে জ্বালাচ্ছে বুধ, কারণ বুধ বালক গ্রহ হলেও বুধ এখানে দেখো ছোট হালকা ধরনের, নিজের হাতটাকে দেখো হালকা সূক্ষ্ম সূক্ষ্ম রেখা তৈরি করেছে, যেটার জন্য তুমি কিন্তু ইনকাম করেও টাকা ধরে রাখতে পারছো না। অর্থনৈতিক একটা ক্রাইসিস বা ফিনান্সিয়াল ক্রাইসিস তোমাকে কিন্তু ফেস করতে হচ্ছে, হ্যাঁ কি না? একদম ঠিক। আচ্ছা, বিয়ে করেছো? না না না, বিয়ে হয়নি। আচ্ছা, এই আমি বলবো আর বেশি দেরি করো না, তখন তোমার বিয়ের যোগটা কিন্তু পড়ে গেছে। আচ্ছা, এর আগে কি চিন্তা করো, দেখো তো কিংশুক, তোমার একটা বিয়ের কোনো যোগাযোগ এসেছিল? হ্যাঁ এসেছিল। মানে হতে হতে জিনিসটা কেটে গেছে, মানে ক্লিক করেনি, তাই তো? এই জিনিসটা কিন্তু আমি তোমার রাশি চক্রের মধ্যে পাচ্ছি। তবে বিয়ের যোগটা তোমার পড়ে গেছে, এটা সামনের বছর ডিসেম্বর পর্যন্ত থাকবে, তোমাকে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, মানে সতর্ক মানে যে সুযোগটা আসলে সেটাকে ধরে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে সুযোগটা আসবে সেটাকে ধরে নিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে সামনের বছর ডিসেম্বর পর্যন্ত টাইমটা তোমার একটা শুভ যোগ, কিন্তু মানে বিয়ের জন্য ভালো যোগ চলছে। তুমি কি, হ্যাঁ এটা বলছি। আচ্ছা, তুমি কোন রিলেশনের মধ্যে রয়েছো? না 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 না। কিন্তু এর আগে তোমার একটা রিলেশন কিন্তু এসেছে, অনেকদিন আগের কথা বলছি, দেখো তো সেখানে কেটে গেছে, ম্যাচ করেনি তোমার সঙ্গে অনেক দিন আগে। মিলিয়ে নাও আমার কথা, আমি এখানে বসে বলছি ধর্মতলা, আর তুমি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ফোনটা করেছো। আমি এখানে বসে বলছি, যেটা বলবো তার একটা চুল কথা এদিক আর ওদিক হবে না। আচ্ছা বলছি বাবা, আমার মা না ক্যান্সার হয়েছে, মানে অপারেশন হলো, এখন মোটামুটি সুস্থ আছে, মানে মা বাবার শরীর ভালো থাকবে তো? হ্যাঁ, মানে মন্দের ভালো। ওই জন্য বললাম কি, আমি তোমাকে বলেছি ইনকাম করেও তুমি পয়সা চোখে দেখতে পাচ্ছ না কেন? এই যে পয়সা করি সব দিক থেকে, ওদের যতই থাক তোমাকেও তো কিছু করতে হচ্ছে। ক্যান্সারের তো কোনো অ্যানসার নেই, ওদের শরীরটা হচ্ছে মন্দের ভালো। তবে তোমাকে বলি একটা কথা, আগামী মোটামুটি ভাবে 25 মাস, 25 থেকে 26 মাস তুমি আজকের ডেট থেকে তুমি লিখে রেখে দাও, একটু সতর্ক থাকবে। আর তোমার জন্মছকে যে দুটো জায়গা আমি খারাপ বলছি, এই দুটো জায়গাকে একটা গার্ড করার চেষ্টা করো। আচ্ছা, তোমার আসার দরকার নেই, অনলাইনেই তুমি করো, এবং তুমি আমি গাজিয়াবাদ পর্যন্ত তোমার সেই সামগ্রী পৌঁছে দেবো, তোমার চিন্তা কিছু নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে বলে দিচ্ছি তোমার রাশি চক্রে রয়েছে, প্রথম বলি আংশিক কাল সর্প দোষ একটা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আর এখানে রাহু দেখো, রাহুর যে অবস্থান লগ্নের পরে তোমার শরীরও কিন্তু মাঝে মধ্যে খারাপ করবে। শুধু বাবা মা বৃদ্ধ হয়েছে বলে বলছি না, তোমার শরীর নিয়ে তোমাকে কিন্তু ভাবতে হবে। এটা কিন্তু রাশি চক্রের মধ্যে পাচ্ছি। কিন্তু তুমি বেরিয়ে যাবে দুটো, তুমি জীবনে বেরিয়ে যাবে তোমার দুটো জায়গা স্ট্রং, একটা হচ্ছে বুধাদিত্য যোগ আর একটা গজকেশরী যোগ। এই দুটোই তোমাকে কিন্তু মানে উচ্চ শিখরে তুলে নিয়ে যাবে। জন্ম ছকে সবার নেই, আমার নেই, আমার নিজের জন্ম ছকে নেই। অ্যাস্ট্রোলজি হলে কি হয়েছে, জন্ম ছক ঈশ্বর প্রদত্ত, এটা ভগবানের দান, এটা হচ্ছে ভগবানের দান, বাই গড গ্রেস। তো ভগবানের আশীর্বাদ ছাড়া এই পাওয়া যায় না। ছকটার মধ্যে কিন্তু তোমার যথেষ্ট দুটো জায়গা অত্যন্ত শুভ যোগ রয়েছে। এই হলো ব্যাপার, এই দুটো জায়গা কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো? এই দুটো জায়গা মানে শুভ সংযোগের দাপটে বলিষ্ঠ তুমি পদক্ষেপ নিতে পারবে।
এবং জীবনটাকে সেইভাবে সাজাতে পারবে, জীবনটাকে গোছাতে পারবে, লিখে রেখে দাও আজকের ডেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। ঠিক আছে, তোমার চিন্তা নেই, তোমার খুব সময়, তুমি এই যে সময়টাকে কাজে লাগাও। জানি বা বাড়িতে একজন অসুস্থ ও শুক্রের দশা চলছে, বা ভালো, শুক্র তোমার ভালো জায়গায় রয়েছে, একাদশে শুক্র। ছেলেদের শুক্র গ্রহ বা ভেনাসটাকে স্ট্রং হওয়া দরকার, তোমার রয়েছে, চিন্তার কিছু নেই। আচ্ছা তুমি এই 1.5 বছরটাকে কাজে লাগাও। যদি বিয়ের ক্ষেত্রে আর একটা কথা বলি, বিয়ের পরেই কিন্তু তোমার কিন্তু আরো উন্নতি বেশি হবে, লিখে রেখে দাও। আচ্ছা আচ্ছা বিয়ের পর উন্নতি মানেই বলছি না যে মানে টাকার পর টাকা আসবে, মানুষ এটাই ভাবে আজকাল, সেটা নয়। তোমার কর্মে যে উদ্দীপনা, কর্ম স্ট্রেংথ, কর্ম করার যে প্রবণতা, কর্মের যে সদিচ্ছা এবং সেখান থেকে যে বেনিফিট তোলা, এগুলো সমস্ত কিছু তুমি কিন্তু পাবে। আচ্ছা এটা বিয়ের পরে কিন্তু তোমার এটা আরো জাগ্রত হবে। আচ্ছা আচ্ছা ওই জন্য বলছি বিয়ের জন্য চেষ্টা করো। আচ্ছা চেষ্টা, বাড়ির লোককে বলো, কি উপযুক্ত বয়স হলে তো কোনো ব্যাপার নেই, বিয়ের ব্যাপার, ঠিক আছে? আমার খুব চিন্তা হয় যে মাকে নিয়ে। হ্যাঁ, স্বাভাবিক কথাই, মাকে নিয়ে তোমার চিন্তা, আর মাকে তো তুমি খুব ভালোবাসো গো। ওই জন্য তোমার চিন্তা মাকে নিয়ে। হ্যাঁ, এখন কি স্টেবল আছে? ডাক্তার কি বলছেন? এখন মোটামুটি ভালো, কেমো অনেকবার করে দেওয়া হলো। ঠিক, এখন কেমোটা তো সবাই নিতে পারে না, কেমোটা নেওয়াটা একটা চাপের ব্যাপার হয়ে যায়। যাই হোক, উনি নিতে পাচ্ছেন। যাক, এটাই ঈশ্বরের কৃপা, জানবে, এটাই হচ্ছে ঈশ্বরের কৃপা, ভগবানের কৃপা। ভগবানের কৃপা ছাড়া আমরা একটা গাছের পাতা নড়ে না। চিন্তা করো, তাকে স্মরণ করো। ঠিক আছে, এই যে অক্ষয় তৃতীয়া, এই যে বিয়ে নিয়ে কথা বলছিলাম, যে ছেলেটির বিয়ে হলে বিয়ের পর উনি, বহুজনকে বলি, সে ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে, 34 বছর 35 বছর, যে বিয়ে করব কি কর। সবার তো বাবার ব্যাকগ্রাউন্ড, বাবার জায়গাটা মজবুত থাকে না যে তাড়াতাড়ি করে বিয়ে করে নেব। যাদের আছে তাদের ব্যাপার না। ছেলে তেমন কিছু করে না, আমার কাছে এসছে, 15,000 টাকা মাত্র মাইনে পায়, ধুমধাম করে তার বাবা বিয়ে দিলেন। আরে বাবা ব্যাংকে চাকরি করতেন, তারপর তাদের পৈতৃক ব্যবসা ছিল, কোনো ব্যাপারই না। এবং সেখানে এবার সবাই তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না, যে বাবার ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং থাকবে ছেলের, এগুলো ঈশ্বরের দান। আমি আবার বলছি, কর্মফল, কর্মফলকে পেতেই হবে। কর্মফল মানে ভোগান্তি কেউ ছাড়বে না। যেমন আমরা কর্ম করেছি পূর্বজন্মের কি যদি বলে কিছু থাকে তার এই জন্মে হবে, এই জন্মে যদি করি এই জন্মে সেটা দেখতে পাবে। অনেক কিছু জিনিস এই জন্মে আমি চোখের সামনে দেখলাম। কর্মফল পেতেই হবে, কর্মফল নিতেই হবে। আরে ভগবানকে নিতে হয়েছিল, শ্রীকৃষ্ণকে নিতে হয়েছিল। জরা নামে ব্যাধ তার পায়ে তীর মেরেছিল, জানেন আপনারা? রামায়ণে বালিকে তারা অভিশাপ দিয়েছিল, বালি স্ত্রী, সেটা মহাভারতে এসে আমরা পাই, তাই না? পাখি ভেবে ব্যাধ, ওটাই তো খেলা। মানে ভগবানও বোঝাচ্ছেন যে কর্মফল থেকে আমিও বেরোতে পারিনি, তোমরাও বেরোতে পারবে না, নিতেই হবে তোমাকে। যাই হোক, আমি চলে আসি অক্ষয় তৃতীয় কাজগুলোর জন্য। লক্ষ্মীকে আমরা প্রথম স্থায়ী করবো, কারণ আমরা আর্থিক দিক থেকে যারা দুর্বল, যাদের আছে প্রচুর, তাদের চিন্তা নেই। এমন এমন লোক আমার কাছে আসে, তারা ইন্ডিয়ায় ঘোরাটা খুব একটা পছন্দ, বিদেশ যাওয়া, মানে তার একটা এম, লক্ষ্য, ড্রিম বলুন, স্বপ্ন, বিদেশ যাওয়া। এই পুজোতে যাবে, এখন থেকে ব্যবস্থা হচ্ছে, টিকিট কাটতে শুরু করছে। আমার এসে বলছে, দেখুন তো যাত্রাটা ভালো হবে, এখন থেকে আমাকে সেই পাঁজি ধরে, সেই ডেট ধরে বিচার করতে হচ্ছে, বুঝুন। লোকে সামান্য দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং যেতে গেলে চিন্তা করতে হয়, সে ইউরোপ যাবে বলে পুজোর সময় এখন থেকে যে ট্রাভেল এজেন্ট আছে না, তাদের সাথে কথা বলতে হয়, তো অনেক কিছু ব্যাপার থাকে বিদেশ যাওয়া। তো হ্যাঁ, শুধু পাসপোর্ট করলেই হয় না, ভিসা লাগে এবং অনেক কিছু ব্যাপার থাকে, টাকা পয়সার ব্যাপার থাকে, আগে প্লেনের
ফ্লাইটের টিকিট বুক করা থাকে, সেটা শুভ হবে কিনা জানতে আসছে। চিন্তা করুন, চিন্তার ভাবনাটা বুঝুন। তা সবার চিন্তাধারা সমান নয়। একটু লাইনে থাকুন। সবার চিন্তাধারাটা সমান নয়। এই ভাগ্য বলে একটা জিনিস রয়েছে। এই যে চার আঙুলের যে কপাল ভগবান আমাদের লিখে দিয়েছে, তার বাইরে যেতে পারবে না কেউ। কি কথাগুলো কি যে বলছি কোনো কিছু ভুল বলছি? আচ্ছা, কোথা থেকে বলছো বল আগে শুনিনি, দেখি কলারকে ফোন করিনি। হ্যাঁ, হুগলি। এবার আমি অপারেটরকে বলবো একটু ফোনটা কম দেওয়ার জন্য, কারণ যেহেতু অক্ষয় তৃতীয়া নিয়ে অনেক কিছু বলার আছে। হ্যাঁ ঠিক আছে, কারণ এই জানা যে জীবন ভাগ্য জানায় সারা বছরই থাকবে, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আমরা কি করলে শান্তি লাভ করব সেটাকে আগে জানার দরকার। আমি মানুষের মধ্যে সেইটা ছড়িয়ে দিতে চাই, মানুষের ভালো থাকতে পারে। এটাই আমার মোটো, এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? ছেলের নামটা যদি বলো। অনির্বাণ। জন্ম তারিখ? 15/12/2008। সময় বলো। সময় 10টা 55 হরিপাল। সকাল? পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে। সোমবার জন্মবার? হ্যাঁ। কর্কট রাশি, ওর তো শনির ধাইয়া চলছে। হ্যাঁ একদম কথা না, ছেলে তো অবাধ্য হয়ে যাবে, ধাইয়া চলছে। এদিকে লগ্ন সাপেক্ষে কুম্ভ। ছেলে তো আগে খুব ভালো ছিল গো, 2 বছর আগেও ছেলে এরকম ছিল না। আমি এটা লিখে সই করে দিতে পারি, একদম বড় বড় করে সাইন সিগনেচার করে দিতে পারি পেন দিয়ে। ছেলে এরকম ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে ছেলের মধ্যে পরিবর্তন আসছে। প্রচুর অবাধ্য, কোনো কথা শুনছে না। আমরা তো একদম পুরো বিছান সহ্য হয়ে গেছি। বলছি তো, মানে ছেলের এরকম বহু বাবা মারা এই চিন্তা কিন্তু করছেন। ছেলে পিলেরা কিন্তু এই যে মাধ্যমিক পাশ করার পর বা মাধ্যমিকের গণ্ডিত পার হওয়ার পর অনেক সমস্যা নিয়ে কিন্তু ছেলে মা বাবার আমার কাছে আসছেন, কিছুতেই তাদের কন্ট্রোল করতে পারছে না। দুর্ব্যবহার করছে, এমনকি মাকে ধাক্কা দিচ্ছে, গালিগালাজ পর্যন্ত করে ফেলছে মাঝে মধ্যে। কিছু তাদের বলা যাচ্ছে না, মানে সেই যেন উত্তপ্ত, যেমন চাটু আগুন দেখেছেন তো, যে রুটি করার যে চাটু, তাতে 2 ফোঁটা জল ফেলে কিরম ছ্যাঁক করে ওঠে, সেই ছ্যাঁক করে যেন উঠছে। তোমার ছেলেও তাই। তোমার ছেলের খুব ভালো ছেলে ছিল, বুঝদার ছেলে ছিল, কিন্তু আজকে কিন্তু সেই নেই। কি সমস্যার সমাধান হবে? এর জন্য তো চেম্বার, এগুলো না টিভি বসে হয় না। ওকে এক জায়গাতে আমি গমে পৌঁছে দিয়েছিলাম, এক জায়গায় দেখিয়েছিলাম। আমি বলি এগুলো টিভি, মানে এগুলো না অনলাইনে বসে হয় না। আর এগুলো আরেকটা কথা বলি, ধারণ ছাড়া সাফল্য। ছেলেকে না জানিয়ে গোপনে কাজ করলে কাজটা ভালো হবে। না হবে, কিন্তু এখনো তোমার 1.5 বছর জ্বালাবে। 18 মাস তোমাকে এই জ্বালা পোড়া সহ্য করতে হবে। কারণ ওর যে রাহু, কারণ রাহু তো এই জ্বালা পোড়া গুলো ভীষণ পরিমাণে দেয়। অর্থাৎ একটা ব্রণকে ফোঁড়ায় তৈরি করে, ক্ষত তৈরি করে রাহু। এই বোঝানোর জন্য বলছি, এই রাহুর জ্বালা পোড়া সহ্য করতে হবে, শনির সঙ্গে কানেক্ট করেছে বলে। বুঝতে পেরেছো? ইমিডিয়েট কোনো জ্যোতিষী গিয়ে নিয়ে পরামর্শ করো, তাতে কিছুটা কমবে। অর্থাৎ আমি ধরো 100% আছে তো, সেটা কমে গিয়ে হয়তো 40% হলো। আরে সেটাও তো লাভ, 60% কমে যাওয়া। তারপর আস্তে আস্তে যখন 1.5 বছরটা কভার আপ হয়ে যাবে, তখন দেখবে আস্তে আস্তে ও নিজের জিনিস বুঝতে পারবে। কিন্তু এই 1.5 বছরটাও জীবনে খুব ক্রুশিয়াল পিরিয়ড। এই 1.5 বছরটাও জীবনে কিন্তু মূল্যবান সময়। আর এই সময়টা যদি একবার নষ্ট হয়ে যায়, 15 বছর, 1.5 বছরকে বলে 15 বছরও ঘুরে আসবে না। বুঝতে পেরেছো? বলছি স্যার, আমি জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করেছি, আমি একটা মানে গমে তার একটা শিশু দিয়েছি, ঠিক আছে? আমি তো সেটা তো বলতে পারবো না, আরো বিচার আছে। এগুলো না এই টিভি অনুষ্ঠানে, কারণ টিভি অনুষ্ঠানে আমরা হালকার পরে আরো বিচার রয়েছে। নিরায়ণ ভাব, চলিত ভাব, দশা অন্তর্দশা আমি না দেখে আন্দাজে তোমাকে বলবো কি করে?
আমি দেখলাম না, আমি গোমেতা বলে দিলে। হ্যাঁ, আমি এটা করতে পারি যে এগুলো কিছু পুজো পাঠের দ্বারা, দৈব তন্ত্র আধ্যাত্মিকতার দ্বারা একে কন্ট্রোল করা যায়, একে আয়ত্তে আনা যায়। আমি এইটা বলতে পারি। দৈব, আধ্যাত্মিকতা আর কি তন্ত্র, তিনটের দ্বারা কে আয়ত্তে আনা যায়। সেটার জন্য আমি বলবো সেরকম একটা মানুষের কাছে যাও, গিয়ে অন্ততপক্ষে পরামর্শটা নাও। পরামর্শ নিলেও অনেক কিছু জিনিস আছে যেগুলো পরামর্শ নিলেও ঠিক হয়ে যায়। আমি সাময়িক একটা কথা, আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি বলি, যে সকল এই সকল বাচ্চারা যারা খুব উত্তপ্ত করে, তাদের মাথার কাছে একটা সবুজ বোতলে জল রাখতে হয়। সবুজ যে বোতল আছে না, প্লাস্টিকের বোতল, ধুয়ে নিয়ে জল রাখতে হয়। সেই জলটা যদি ওকে দিয়ে কোনো গাছের গোড়ায় সকালে ঘুম থেকে উঠে ফেলানো যায় বা ঢেলে দেওয়ানো যায়, ভালো হয়। আর একটা যে সোমবার করে, হ্যাঁ, মহাদেবকে যদি ত্রিপণ্ডু, আমি জাস্ট কয়েকটা জিনিস বলেছি, হাজার হাজার আমার জিনিস আমার ব্রেনের মধ্যে রয়েছে, এবং আমার ব্রেনটা হচ্ছে হার্ড ডিস্ক, এর মধ্যে রয়েছে। তাহলে এই ত্রিপণ্ডু যদি লাগিয়ে দেওয়া যায় এবং মহাদেবকে যদি রুদ্র অভিষেক করা যায়, এবং সেই রুদ্র অভিষেকের যে জল অর্থাৎ করার পর যে চরণামৃত ওকে যদি পান করানো যায়, বা সেই জল যদি গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে মাথায় ছেটানো যায়, তাহলে ও অনেক শান্ত হবে। অনেক পদ্ধতি আছে, আমি বোঝাচ্ছি, আমি তোমাকে জাস্ট এই কথাগুলো বলছি। করতে হবে, কারো উপরে নির্ভর করলে হবে না। কৃপা মানে হচ্ছে করে পাওয়া। আমি কিছু করব না, হে ভগবান আমার কিছু হলো না, আমার কিছু হলো না, ভগবান তা বলছে না। বলছে কৃপা মানে তুমি করে পাও, তুমি কিছু করো আমার জন্য। হ্যাঁ বলো। অনেক কিছুই করছি স্যার, অনেক চেষ্টা করছি, কিছুতেই কিছু ফল পাচ্ছি না। আমি যেগুলো বলছি সেগুলো করে দেখো না, তখন তুমি আমার কথা বলবে। বললাম তো, আমি যেগুলো বলছি তুমি করে দেখো, তারপর তুমি অনলাইনে ফোন করে বলবে, হ্যাঁ শাস্ত্রীজি আপনার কাছে গিয়ে আমি, বা আপনার পরামর্শ মেনে ছেলে কিছুটা হলেও, আমি বলছি না কিন্তু যে 100% মুক্ত হয়ে যাবে, কারণ এখন সময়টা ওর ফেভারে নেই। সময় তো বলবান, সময় তো কাউকে ছেড়ে কথা বলে না। ঠিক আছে, আচ্ছা যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে সহমত ছেলে সম্পর্কে? হ্যাঁ স্যার, না আমার অনুষ্ঠান দেখো এমনি নিয়মিত? দেখি। তাহলে না, কটা কথা ছেলে সম্পর্কে ভুল বলেছি সেটা বলো, অনলাইনে লক্ষ লক্ষ লোক শুনছে। ভুলের জায়গা নেই তো, কারণ ছক দেখলে আমি ধরে নেব, কিচ্ছু তুমি আড়াল করতে পারবে না। আর ও যে ব্যবহারটা করছে না, তোমার চোখ দিয়ে শুধু জল পড়ছে, এটুকু বলবা, আর বেশি কথা বলবো না। জল পড়ছে, ও যে ব্যবহারটা করছে বাড়ির লোকের সঙ্গে, সেটা তুমি মেনে নিতে পারছো না, পারবে না, মিলিয়ে নাও আমার কথা। না ব্যাস, আর কিছু বলবো না। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, একই কথা, গড়িয়াহাট ভাগ্যচক্র, দিনের পর দিন বসছি একই জায়গা, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে, মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা। তবে হ্যাঁ, সেই দিন যদি কোনো বিশেষ পুজো পড়ে যায়, অমাবস্যা পড়ে যায়, বা কোনো তিথি অনুযায়ী কিছু ক্রিয়া পড়ে, আমি সেখানে থাকতে পারি না। এগুলো একটু আপনারা জেনে আসবেন, কারণ আমি বা হয় তারাপীঠ বেরিয়ে গেলাম, কি কামাখ্যা বেরিয়ে গেলাম। এবার চলে আসি বুধবার হাওড়া ময়দান, বঙ্গবাসী, এখানে যে তারামণ্ডল আছে তার ঠিক উল্টো দিকে, সরস সদনের ঠিক উল্টো দিকে, বুধবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মল, ওখানে 509 আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে আপনারা পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এছাড়া অনলাইনও বিচারের ব্যবস্থা রয়েছে, যত দূর হোক। আমি ভিডিও কলিং এর মাধ্যমে বিচার করে, এবং যদি কিছু প্রয়োজন পড়ে সেটা আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। এই যে গাজিয়াবাদের ছেলেটাকে বললাম, সে যদি ইন্টারেস্ট থাকে, আমি নিশ্চয়ই তাকে সেই গাজিয়াবাদ পর্যন্ত, কলকাতায় এসে নিল সেটা অন্য ব্যাপার, আমি সেই অবধি তাকে পৌঁছে দেব দায়িত্ব নিয়ে। আমার সেই লোক আছে, আমার সেই কাজ করে আমার স্টাফেরা আছে, যে ব্যাক অফিস স্টাফ যারা।
আর ধারণ ছাড়া সাফল্য ধারণ না করিও ঘরে রেখেও যে মানুষকে ভালো কাজ দেওয়া যায়, এটা আমি দেখিয়েছি, এটা আমি এনেছি, আজকে এনেছি বলে কথাগুলো বলছি। যাই হোক, চলে এসে অক্ষয় তৃতীয়াতে দেখবেন আমাদের ঘরে কিছুতেই ঝুট ঝামেলা অশান্তি কিছুতেই ছাড়ছে না। আর ফোন কেউ দেবে না, আমি ফোন অপারেটরকে বলবো আর নতুন করে ফোন নেব না। তাহলে এই ঝুট ঝামেলা ছাড়ছে না। সঙ্গে সঙ্গে আমি বলবো একটা কথা, যে জানবেন আপনার যে পূর্বপুরুষের কোনো দোষ রয়েছে, অর্থাৎ পূর্বপুরুষটা যদি সন্তুষ্ট না থাকে, আমাদের শুধু ভগবানকে সন্তুষ্ট করলে হবে না, আমাদের যারা পূর্বপুরুষ যারা গত হয়েছেন, যেমন দাদু তার বাবা মানে পূর্বপুরুষ, তাদের উদ্দেশ্যে কিন্তু এই সময় আমি বলবো ব্রাহ্মণকে বা কোনো পণ্ডিত ব্যক্তিকে ছাতা দান করুন, ছাতু দান করুন, ছাতু, তাদের ভুজ্জি দিন। কারণ এই সময় দান দক্ষিণা করলে আমাদের এই যে অশুভ যে জায়গাটা আগা বিঘে যাচ্ছে, অনেকে বলেন আমাদের শাস্ত্রীজি কোনো আগা বিঘে কাটছে না, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যদি এটা করতে পারেন, ব্রাহ্মণকে বা পণ্ডিতকে যদি আমাদের পূর্বপুরুষ উদ্দেশ্যে, প্রথম হচ্ছে ছাতা, আমব্রেলা যাকে বলা হয়, তার সঙ্গে ছাতু, কথাটা এক হয়ে অবশ্যই, তার সাথে সাথে তার সঙ্গে ভালো হয় কি জানেন, তাদের যদি খড়ম তো এখন পাওয়া যায় না, এবং যদি পারেন তাদের চটি বা জুতো দান করুন, না পারুন কিনতে না পারুন তাদেরকে কেনার পয়সা দিয়ে দিন, টাকা দিয়ে দিন, যে পণ্ডিতজি আপনি এটা একটু কিনে নেবেন, এটা আপনার লাভ, ওনার কিছু লাভ না, কিন্তু এতে আপনার যে পূর্বপুরুষরা সন্তুষ্ট হবে। এই যে আগাভিগে যেগুলো যাচ্ছে, এই অক্ষয় তৃতীয়া মানে যে তৃতীয়ার ক্ষয় নেই, এটাকে ধরে রাখুন, লক্ষ্মীকে ধরে রাখার চেষ্টা করুন। কারণ নারায়ণ এই সময় খুব প্রসন্ন থাকেন, হরি বিষ্ণু নারায়ণ যাই বলুন, তার কাছেই কিন্তু লক্ষ্মী বাঁধা। দেখেছেন তো, অনন্ত শয্যায় নারায়ণ শুয়ে রয়েছে আর মা লক্ষ্মী পদসেবা করছে। কার সেবা করছে? হরি বিষ্ণু বা নারায়ণের। তাহলে সেই সময় বলি 5টা কড়ি যাদের ব্যবসা ডাউন চলছে, এই অক্ষয় তৃতীয়ার দিন করুন, 5টা কড়ি আগের দিন কিনে আনুন, লক্ষ্মী কড়ি কিনবেন, লক্ষ্মী কড়ি সাদা, এবং সেটাকে মনে রাখবেন আপনার হলুদ অর্থাৎ কেশরের মধ্যে কেশর জলে ভিজিয়ে রাখুন, ভিজিয়ে রেখে পরের দিন ভালো করে মুছিয়ে নিন, মুছিয়ে পরিষ্কার করে হলুদ ভাবটা থাকলে কেশরে একটা রং আছে, এবং হলুদ কাপড়, হলুদ হচ্ছে পীতাম্বর, বিষ্ণুর রং হচ্ছে পীতাম্বর, হলুদ কাপড় হচ্ছে সিল্কের কাপড় হতে হবে, সুতির কাপড় নয়, সিল্কের কাপড়ের মধ্যে কড়িগুলো বেঁধে রাখুন, রেখে শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নম বা নম ভগবতে বাসুদেবা, এটা যতটা পারেন সারাদিন প্রার্থনা করুন, প্রে করুন বা এটা জপ করুন। মহালক্ষ্মীর অসংখ্য মন্ত্র আছে, এটা যদি করার পর ওই যে হলুদ কাপড়ের পুঁটুলি নিয়ে ব্যবসার ক্যাশ বাক্সে রেখে দিন। আর বলেছিলাম তো এর আগে যে ব্যবসায় যাতে নজর না লাগে, 50 গ্রাম ফটকিরি, মনে পড়ছে আমরা শেভিং এর পর যেটা আমরা গালে লাগাই, সেই ফটকিরি কালো কাপড়ে বেঁধে একটু গোপন জায়গায়, ব্যবসার গোপন জায়গায় লুকিয়ে রাখবেন, তাতে আপনার দিকে কেউ দৃষ্টি দিলেও ক্ষতি না হতে পারে। অক্ষয় তৃতীয়ার দিন এই কাজগুলো করুন, আর গণেশের সেবা করুন। আরো অনেক কিছু বলার আছে, সময় তো হয়ে ওঠে না, কারণ ফোনের একটা ঝড় থাকে, তা আমাকে থামতেই হচ্ছে। এই মহালক্ষ্মীর কাছে একটু প্রার্থনা করব। ওং মহালক্ষ্মী নম নম, ওং বিষ্ণুপ্রিয়া ওই নম নম, ওং ধনপ্রদা ওই নম নম, ওং বিশ্বজনন্যই নম নম, ওং মহালক্ষ্মী নম নম, ওং বিষ্ণুপ্রিয়া ওই নম নম, ওং ধনপ্রদা ওই নম নম, ওং বিশ্বজনন্যই নম নম।